নমস্কার, অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের প্রিয় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি। আজ নতুন একটি আলোচনা আপনাদের সাথে খোলাখুলি তুলে ধরার জন্য। দেখুন, বর্ষ 2024 প্রায় শেষের মুখে। তো সকল ব্যক্তির মনেই নতুন বর্ষ যে 2025 যে আসতে চলেছে, সেই নতুন বর্ষ নিয়ে সকলের মনেই নানা প্রকারের কিছু ভয়, কিছু আশা, কিছু আশঙ্কা, কিছু দোলাচল তো চলতেই থাকে। তো যে আমার পরিচিত সকলের আগামী নতুন বছর 2025 কেমন যাবে, তো আমি কি এই নতুন বছরে কি আমি আমার যত প্রচেষ্টা সেগুলোতে কি আমি সফল হতে পারবো, অথবা আমাকে সেই পূর্বের বছরগুলোর মতোই আমাকে স্ট্রাগল চালিয়ে যেতে হবে। তো আর আমার কাছে প্রতি বছর এই সময়তে দর্শক সুধী এবং ভক্তবৃন্দর কাছ থেকে কিন্তু আবদার থাকে যে আপনি প্রতিটি রাশি লগ্ন নতুন বছর কেমন যাবে আমাদের সামনে তুলে ধরুন। তো আমি সকলের অনুরোধে আমি আজ থেকে সিরিজ ওয়াইজ আমি আপনাদের সামনে প্রতিটি রাশি এবং লগ্ন নিয়ে আলোচনা আমি তুলে ধরব। 12টি রাশি আমি একটি একটি করে এপিসোড আমি করে কিন্তু কমপ্লিট করব, মেষ থেকে মিন পর্যন্ত। এবং এই 12টি এপিসোড আমার কমপ্লিট হলে পরে আমি শনির ঢাইয়া এবং 7.5 যা প্রতিটি রাশি, বেশ কিছু রাশির উপর তো ইম্প্যাক্ট ফেলবে 2025-এ, তো তাই নিয়েও আমি কিন্তু এপিসোড ওয়াইজ কিন্তু তুলে ধরব। তো আজকের আলোচনা বন্ধুরা আমি করতে চলেছি আপনাদের সামনে, তা হলো মেষ রাশি এবং মেষ লগ্ন নিয়ে। দেখুন, যারা আমরা বর্ষফল আলোচনা করি তারা সকলেই কিন্তু আমার বিভিন্ন যে প্ল্যানেটস, সেই প্ল্যানেটস নিয়ে কিন্তু তারা মানুষের সামনে বিভিন্ন প্রকার তার ইম্প্যাক্ট যা চার্ট ওয়াইজ, নতুন বছরের চার্ট ওয়াইজ তা তুলে ধরেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যেটা করতে হয়, যা আমি করে থাকি, তা হলো যে চার্টে স্লো মুভিং এবং ভারী প্ল্যানেট যেগুলো তাদের যা ইম্প্যাক্ট তাই নিয়ে কিন্তু আমি চর্চা করি, এবং সেটাই করা উচিত বলে আমি মনে করি। যেরকমভাবে বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং কিছু ক্ষেত্রে অবশ্যই মঙ্গল। তো এবং আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মেষ রাশি এবং মেষ লগ্নের লোকজনের উপর এই বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং মঙ্গলের যা ইম্প্যাক্টস, রেমেডিস তাই নিয়ে কিন্তু আলোচনা করব। তাও বলে দিই যে এর মধ্যে আমার কিন্তু ফাস্ট মুভিং যে প্ল্যানেটগুলো, যেখানে চন্দ্র, শুক্র, বুধ এবং রবি, এদেরকে কিন্তু আমি বাদ দিয়ে কিন্তু বিচার আমি করি, এবং বেশিরভাগ ক্ষেত্রে করা হয়ে থাকে। তার কারণ হচ্ছে যে ফাস্ট মুভিং প্ল্যানেটগুলোর তাদের ফাংশন খুবই লিমিটেড টাইমের জন্য এবং অবশ্যই নেগলিজেবল। তো বন্ধুরা চলুন শুরু করা যাক মেষ রাশি এবং মেষ লগ্ন নিয়ে আজকের আলোচনা। তো আমি শুরুতে আপনাদের দর্শক বন্ধুদের আরেকবার জানিয়ে দিতে চাইছি, যারা আমার চ্যানেলটি রেগুলার দেখেন তারা যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্য করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আলোচনা যা আপনাদের সামনে তুলে ধরি তার যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে, যথেষ্ট পরিমাণে অ্যানালিসিস করে আপনাদের সামনে তুলে ধরা হয়। তাই চ্যানেলটি অবশ্য করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই ধৈর্য ধরে কিন্তু দেখবেন। তো চলুন শুরু করা যাক মেষ রাশি মেষ লগ্ন নিয়ে আগামী 2025 কেমন যাবে সেই আলোচনা। শুরুতেই আমি 1 জানুয়ারি 2025 তারিখে গ্রহ সন্নিবেশ কেমন হবে তাই নিয়ে একটা ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরি, তারপর আলোচনায় প্রবেশ করছি। 1 জানুয়ারি 2025 তারিখে মেষ রাশি এবং লগ্ন ধরে যদি শুরু করি, তাহলে লগ্নের দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি থাকছে বক্রী অবস্থায় 4 নম্বর নক্ষত্রে বা রোহিণী নক্ষত্রে। চতুর্থভাবে বা সুখস্থানে মঙ্গল থাকছে রেট্রোগ্রেড বক্রী এবং নিচস্থ অবস্থায় শনি নক্ষত্রে। ষষ্ঠভাবে কেতু থাকছে 12 নম্বর নক্ষত্রে বা রবি নক্ষত্রে। অষ্টমী থাকছে বুধ 18 নম্বর নক্ষত্রে নিজেই নক্ষত্রে। নবমভাবে থাকছে রবি 20 নম্বর নক্ষত্রে বা পূর্ব সারা নক্ষত্রে। দশমভাবে চন্দ্র 21 নম্বর নক্ষত্রে মকরে থাকছে। একাদশভাবে থাকছে শনি 25 নম্বর নক্ষত্রে এবং শুক্র 23 নম্বর নক্ষত্রে, এবং দ্বাদশভাবে রাহু অবস্থান করবে কিন্তু 26 নম্বর নক্ষত্রে বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তো এইবারে আমরা শুধুমাত্র এবার স্টার্ট করি, আমি শুরু করছি আমি বৃহস্পতি গ্রহ নিয়ে, যে বৃহস্পতি গ্রহ ওয়াইজ 2025 মেষ রাশি লগ্নের মানুষের কেমন যাবে। দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি, যিনি মেষ লগ্নের জন্য নবম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি, খুব ভাইটাল একটি প্ল্যানেট, খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। তিনি মে মাসের
মিডল অবধি দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে কিন্তু অবস্থান করবেন এবং দ্বিতীয়ভাবে অবস্থান করে তিনি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে মেষ রাশি এবং লোকজনের জন্য কিন্তু দৃষ্টি দেবেন। দ্বিতীয় ভাবের বৃহস্পতিকে সবসময়তেই শুভ মানা হয়ে থাকে। 24শে মে 2024 থেকে দ্বিতীয়ভাবে মেষ রাশিতে বৃহস্পতি কিন্তু মেষ রাশি লগ্নের লোকজনদের জন্য ভালো পরিমাণে কিন্তু লাভ কিন্তু দিয়ে গেছে। এই বৃহস্পতি 2025-এর শুরুতে বক্রী অবস্থায় থাকছে, কিন্তু 4th of February অনওয়ার্ডস বৃহস্পতি কিন্তু মার্গী হচ্ছে এবং বছরের শুরুর 4 মাস ধনোপার্জনের জন্য খুবই কিন্তু ভালো সময় দিয়ে থাকবে। বছরের শুরুর 4 মাস বলতে আপনার বৃহস্পতি মার্গী হচ্ছে 4th of February, তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই মে মাসের মিডিল পর্যন্ত, অর্থাৎ এই যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি তার রাশি পরিবর্তন না করছে মার্গী অবস্থায় দ্বিতীয়ভাবে থাকাকালীন এই 4 মাস, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি অনওয়ার্ডস মে মাসের মিডিল বৃহস্পতি রাশি পরিবর্তন আগে পর্যন্ত কিন্তু মেষ রাশি ও লগ্নের মানুষের জন্য কিন্তু ধনভাবে কিন্তু খুবই শুভভাবে ফল দিতে থাকবে। যারা মেষ রাশি ও লগ্নের মানুষ তাদের জন্য তাদের বাক্য বা বচনকে কিন্তু প্রভাবশালী করবে। আপনাদের কুটুম্ব এবং আত্মীয় স্বজনের জায়গাটা কিন্তু বর্ধিত বা এনহ্যান্স কিন্তু করবে। ফ্যামিলিতে নতুন কোনো শিশু বা নতুন কোনো সদস্যের কিন্তু জন্ম হতে পারে। পরিবারে কারোর বিবাহ হওয়া সম্ভব, এমনকি জাতক বা জাতিকারও কিন্তু বিবাহ হতে পারে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে কিন্তু দৃষ্টি দিতে থাকবে এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই সময় শুভ। সরকারি লোকজনের সাথে ভালো সম্পর্কের কারণে সরকারি কর্ম ইত্যাদি কিন্তু প্রশস্ত হবে। 14ই মে 2025 অনওয়ার্ডস বৃহস্পতি প্রবেশ করতে চলেছে মিথুন রাশিতে। মিথুনের তৃতীয়ভাবে বৃহস্পতিকে কিন্তু খুব একটা শুভভাবে মান্যতা দেওয়া হয় না। প্লাস বুধের ঘরে যেহেতু বৃহস্পতি প্রবেশ করছে, তো বুধের সাথেও বৃহস্পতির সম্পর্ক কিন্তু খুব একটা মধুর নয়, কিন্তু তবুও বৃহস্পতির দৃষ্টিকে বলা হয় অমৃত সম। তো বৃহস্পতি কিন্তু তৃতীয় ভাবে থেকে দৃষ্টি দিতে থাকবে সপ্তম ভাব, নবম ভাব এবং একাদশ ভাব, এবং সপ্তম ভাবে দৃষ্টি পড়ার কারণে যাদের এখনো বিবাহ হয়ে ওঠেনি তাদের কিন্তু বিবাহ স্থান কিন্তু অ্যাক্টিভেট হবে। এবং প্লাস যদি দেখা যায় যে জাতক বা জাতিকার শুক্র অথবা মঙ্গলের সাথে ট্রানজিটের বৃহস্পতি চার্টে সংযোগ করে থাকে তবে কিন্তু বিবাহ হবেই হবে। আমি বলে দিচ্ছি আলাদা করে, যদি পুরুষ হন তাহলে চার্টে ন্যাটাল চার্টের শুক্রের সাথে আপনার বৃহস্পতির সংযোগ, এবং জাতক যদি মহিলা হন তাহলে ন্যাটাল চার্টের মঙ্গলের সাথে বা বৃহস্পতির এই ট্রানজিটের সংযোগ কিন্তু জাতক বা জাতিকার অবশ্যই কিন্তু বিবাহ করাবে। সাথে বৃহস্পতির নবম ভাবে দৃষ্টি কিন্তু ছোট বড় ভ্রমণ করাবে, এবং অনেক মানুষ যারা রয়েছেন, যারা বয়স্ক মানুষ বা মিডিল এজের মানুষ, তাদেরকে কিন্তু তীর্থ ভ্রমণও কিন্তু করাবে। নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি অধ্যাত্ম ও ধর্মের প্রতি কিন্তু আপনার রুচি বৃদ্ধি করবে, এবং যদি আপনারা অধ্যাত্ম শাস্ত্র যদি অধ্যয়ন করেন বা উচ্চশিক্ষায় যদি কেউ রত থাকেন তাহলে এই বৃহস্পতি কিন্তু আপনাকে লাভবান করবে। পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে। পিতার সাথে যদি পূর্ববর্তী সময় কোনো প্রকার দূরত্ব যদি তৈরি হয়ে থাকে অথবা যদি ভুল বোঝাবুঝি যদি আগে হয়ে থাকে তাহলে তার পরিসমাপ্তি ঘটবে। বছরের শুরুতে বৃহস্পতি ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবে দৃষ্টি দিতে থাকবে, এবং ফলে স্বাস্থ্য সম্বন্ধীয় যদি কোনো অসুবিধা বছরের শুরুতে থেকে থাকে তাহলে বৃহস্পতি যখন মিথুন রাশিতে ট্রানজিট করবে 14th মে অনওয়ার্ডস, তখন কিন্তু মানে ষষ্ঠ অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি থেকে থাকলে যে ধরনের সমস্যা শারীরিক আসতে পারে তার মধ্যে থাকতে পারে আপনার যেরকম আলস্য, কোনো ক্ষেত্রে মেদ বৃদ্ধি, কোলেস্টেরল, এই ধরনের ইস্যুস কিন্তু থাকতে পারে। কিন্তু বৃহস্পতি যখন তৃতীয়ভাবে যখন ট্রানজিট করে যখন সপ্তম, নবম এবং একাদশ ভাবে যখন দৃষ্টি দিতে থাকবে 14ই মে অনওয়ার্ডস, তখন কিন্তু এই সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলবে। একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি অবশ্য করে লাভজনক হবে। ইনভেস্টমেন্টের নতুন সুযোগ আসবে এবং বিনিয়োগ করেও কিন্তু জাতক বা জাতিকা লাভবান হবেন। বৃহস্পতি খুব বেশি দিন কিন্তু তৃতীয়ভাবে থাকবে না। 18ই অক্টোবর 2025 অনওয়ার্ডস বৃহস্পতি সূক্ষ্মভাব বা চতুর্থভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে, এবং চতুর্থভাবে বৃহস্পতি 2 মাস মতো কিন্তু অবস্থান করবে কর্কটে। তো সূক্ষ্মভাবে অবস্থিত থাকার কারণে জাতকের বা জাতিকার মেষ রাশি লগ্নের কথা বলছি, তাদের কিন্তু সুখের বৃদ্ধি করবে।
জাতক বা জাতিকার ক্ষেত্রে নতুন গৃহ এবং নতুন বাহন কিন্তু ক্রয়ের সম্ভাবনা থাকবে। অনেকের ক্ষেত্রে জব প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। 5th of ডিসেম্বর বা 5ই ডিসেম্বর অনওয়ার্ডস বৃহস্পতি বক্রী হয়ে পুনরায় তৃতীয়ভাবে মিথুনে প্রবেশ করবে এবং জাতকের ছোট ভাই বোন বা বড় ভাই বোন যারা রয়েছেন এদের জন্য কিন্তু এই বৃহস্পতি লাভজনক হবে এবং সুপিরিয়ার্স থেকে কিন্তু জাতক লাভবান হবেন। সুপিরিয়ার্স বলতে বলা যেতে পারে জাতকের কর্মক্ষেত্রে যিনি রয়েছেন বস বা সুপিরিয়ার বস বা জাতকের বড় দাদা বা দিদি, এদের থেকে কিন্তু জাতক লাভবান হবেন। দেবগুরু বৃহস্পতি আপনারা হয়তো জানেন না, আমি এখানে মেনশন করে দিই, 2025 সাল থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু অতিচারী গতিতে বা অতিচারী মোডে কিন্তু প্রবেশ করছেন এবং ফলে একই বছরে কিন্তু 3টি ভাব বা রাশিকে কিন্তু বৃহস্পতি স্পর্শ করবে এবং এই গতি কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে 2036 সাল পর্যন্ত। তো যেহেতু বৃহস্পতি একটি বছরে 3টে ভাব রাশিকে স্পর্শ করবে, যেরকম ভাবে মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি 20-এ থাকাকালীন মিথুনে প্রবেশ, তারপরে কর্কটে প্রবেশ করবে এবং কর্কট থেকে আবারও মিথুনে কিন্তু ব্যাক করছে। তো এই 3টে রাশির মধ্যে বৃহস্পতি যাতায়াত করা বৃহস্পতি অতিচারী গতির কিন্তু ফল। এবং এটা জানবেন যে এই ধরনের বৃহস্পতি, অতিচারী বৃহস্পতি খুব দ্রুত কিন্তু ফলদান করতে সমর্থ হয়। যেহেতু বছরের শেষের দিকে জাতককে শুভ ফলদায়ী অংশগুলোতে বৃহস্পতির দৃষ্টি দিতে থাকবে গোটা বছরেই মোটামুটি হবে। তা সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে বৃহস্পতি সারা বছর ধরে কিন্তু জাতককে শুভ ফলই কিন্তু প্রদান করবেন। বৃহস্পতি প্রতিকারের জন্য আমি একটি বীজ মন্ত্র আপনাদের বলে দিই, একটু অবশ্য নোট করবেন। তা হলো ওম ওম গ্রাম গ্রীম গ্রৌম সহ গুরবে নমঃ। এই বীজ মন্ত্র 108 বার যদি রোজ জপ করতে পারেন তাহলে বৃহস্পতির তরফ থেকে কিন্তু বৃহস্পতি আপনাকে কিন্তু শুভ ফল প্রদান করবেন। এছাড়াও আপনাদের বলে দিই, যারা যারা পূজা অর্চা করেন তাদের ক্ষেত্রে বিষ্ণু সহস্রনাম জপ, বিষ্ণু সহস্রনাম শ্রবণ বা পাঠেও কিন্তু যথেষ্ট উপকার পাওয়া যাবে। চলে আসি সৌরজগতের দ্বিতীয় ভারী প্ল্যানেট যা হলো শনি, সেই শনির কথাতে আমি চলে আসি। বছরের শুরুতে 2025-এর 1 জানুয়ারি শনি অবস্থান করবে একাদশ ভাবে কুম্ভ রাশিতে 25 নম্বর নক্ষত্রে। আপনাদের জানিয়ে দিই যে মেষ রাশি লগ্নের জাতক জাতিকার জন্য শনি দশম একাদশ ভাবে লর্ড হয়ে গত প্রায় 5 বছর ধরে জাতকের এই দশম এবং একাদশ ভাবের মধ্যেই কিন্তু বিচরণ করছেন এবং গত 5 বছর ধরে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে তাদেরকে লাভ তুলে দেওয়া, প্রমোশন, কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু সাধন করেছে শনি। 29শে মার্চ অবধি শনি একাদশ ভাবেই কিন্তু অবস্থান করবে, লাভভাবেই কিন্তু অবস্থান করবে এবং বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে। তো সুতরাং 29শে মার্চ পর্যন্ত ধরে নেওয়া যেতে পারে মেষ রাশি লগ্নের জাতক বা জাতিকার জন্য যথেষ্ট পরিমাণে শুভ সময়, বিশেষ করে আর্থিক লাভের ক্ষেত্রে আমি বলছি। 29শে মার্চের পর থেকে একটু নোট করবেন, 29শে মার্চের পর থেকে শনি কিন্তু মীন রাশিতে দ্বাদশভাবে মুভ করে যাবে। যদি মেষ লগ্ন বা রাশি যদি হয়, আমি লগ্নই বলছি প্রথমে, তাহলে শনির ট্রানজিট হচ্ছে দ্বাদশভাবে। আর যদি মেষ রাশি হয়ে থাকে তাহলে ওই একইভাবে কিন্তু শনি দ্বাদশভাবে মুভ করার সাথে সাথে কিন্তু শনির 7.5 শুরু হয়ে যাবে। সুতরাং 29শে মার্চ অনওয়ার্ডস আপনাদের মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শনির 7.5 শুরু। 30 বছর পরে মেষ রাশির জন্য নতুন 7.5 আসছে, নতুন চ্যালেঞ্জ নিয়ে। শনির 7.5 যা দেয় তার মধ্যে হচ্ছে মেন্টাল টেনশন দেবে এবং প্রথম যে কারণ কথা দেখুন, চন্দ্রের উপরে যখন শনির ইম্প্যাক্ট পড়ে তখন মানসিক আমার যা প্রবণতা তার উপরই কিন্তু শনির মূল এফেক্টটা পড়ে, তাহলে মানসিক টেনশন আসাটা খুব স্বাভাবিক। আর মেষ লগ্নের জন্য দ্বাদশভাবে শনিকে কিন্তু খুব একটা ভালো মান্যতা দেওয়া হয় না। প্লাস 30শে মার্চ থেকে জাতকের দ্বাদশভাবে শনি এবং রাহু একসাথে কিন্তু যুতি করে অবস্থান করবে। 30শে মার্চ থেকে শুরু করে 18th of May এই সময়টি কিন্তু মেষ রাশি লগ্নের জাতক বা জাতিকার জন্য খুব একটা শুভ সময় নয়। এই সময় যথেষ্ট সতর্ক থাকুন। এই সময় ফ্রড কেস বা বদনামি কিন্তু হতে পারে। এই সময় কোনো প্রকারে ইম্পালসিভ কাজ, হঠকারী বা আবেগপ্রবণ কাজ কিন্তু করতে যাবেন না। আপনাদের জানিয়ে দিই যে একাদশ ভাবে লর্ড যেরকম ভাবে শনি, দশম একাদশ ভাবে লর্ড যেরকম ভাবে শনি, তেমনি রাহু হলো মায়া। রাহুকে আমি মায়ার কারক বলছি, তার কারণ হচ্ছে রাহুর মায়ায় উদ্বুদ্ধ হয়ে
যদি আবেগপ্রবণ হয়ে যদি কোনো কাজ আপনি শুরু যদি করেন, তাতে কিন্তু বিপুল সমস্যায় পড়তে পারেন। আপনার 30 মার্চ থেকে আপনার 18 মে অবধি সময়। তো এই 50-51 দিন সময় কোনো প্রকারের ইম্পর্টেন্ট ডিল করতে যাবেন না। নাম্বার 1, নিজের চরিত্র বা নিজের স্বভাবের প্রতি ধ্যান রাখুন বা মনোযোগ দিন। আর যদি এই প্রতিকূল 50-51 দিন সময় যদি কোনোভাবে নিজেকে আধ্যাত্মিকভাবে বা স্পিরিচুয়ালি যদি নেভিগেট করতে পারেন, তাহলে আপনার জন্য তো খুবই শুভ। দ্বাদশভাবে শনি তাদের জন্য যোগকারক, যারা বিদেশের সঙ্গে কোনো প্রকার কাজে যুক্ত, যারা বিদেশের সঙ্গে ব্যবসা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বা বিদেশের সাথে কোনো প্রকার সংযোগ আছে, যারা এমএনসি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট, যারা মানুষকে কিন্তু বিদেশে পাঠাতে বা সহায়তা করে, তাদের জন্য কিন্তু দ্বাদশভাবে শনি কিন্তু যথেষ্ট কিন্তু যোগকারক। এইবারে কিন্তু এটা মনে রাখতে হবে, দ্বাদশভাবে শনি কিন্তু মেন্টাল টেনশন বৃদ্ধি করবে, ঘুমের সমস্যা তৈরি করবে। দ্বাদশ ভাব থেকে শনি কিন্তু তার দ্বিতীয়ভাবে জাতক বা জাতিকা দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, ফলে আপনার কথা কিন্তু রুক্ষ কঠিন হবে, ডিপ্লোম্যাসি আপনার কথার ক্ষেত্রে কম হবে, কথা স্ট্রেট ফরওয়ার্ড হবে, এবং ব্যাপার কি হয় যে সত্যিকে সত্যি বললে হয়তো তেমন ক্ষতি কিছু নেই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একদম বিটার ট্রুথ বা কঠিন সত্য বললে কিন্তু অনেক সময় কিন্তু সমস্যা কিন্তু তৈরি হতে পারে, বা তাও কিন্তু বিপদের আশঙ্কা দিতে পারে। যেমন আপনার এমন কোনো জায়গায় আপনি কঠিন সত্য কথা বললেন যেখানে কিন্তু বলাটা উচিত না, তখন কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। তো সুতরাং কঠিন সেই বিষয়ে সতর্ক থাকলে ভালো হয়। এছাড়া কঠিন রূঢ় বাক্যের জন্য কিন্তু পরিবারের সমস্যা, ঝুট ঝামেলা কিন্তু তৈরি হতে পারে। শনি দ্বিতীয় ভাবের পাশাপাশি ষষ্ঠ ভাবেও কিন্তু দৃষ্টি দিতে থাকবে, ফলে নতুন শত্রু কিন্তু তৈরি করবে, নতুন করে মামলা মোকদ্দমাও কিন্তু দিতে পারে। দ্বাদশ ভাবে অবস্থিত শনি ষষ্ঠ ভাবকে দেখার কারণে স্বাস্থ্য সম্পর্কীয় বা হেলথ রিলেটেড ইস্যু কিন্তু আসতে পারে। দ্বাদশ ভাবে শনি এর প্যারালালি কিন্তু নবম ভাবেও কিন্তু দৃষ্টি প্রদান করবে, যা কিন্তু দূর যাত্রার জন্য সঠিক সময়। কিন্তু এটুকু মনে রাখবেন, যাত্রার আগে কিন্তু ফুল প্ল্যানিং করা বাঞ্ছনীয়। দশম ভাবের লর্ড শনি দ্বাদশ ভাবে যেহেতু ডিপোজিট হয়ে যাচ্ছে আপনার 29 মার্চ অনওয়ার্ডস, ফলে যারা চাকুরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ার শিফট, ক্যারিয়ার চেঞ্জ কিন্তু সম্ভব। এক্সিস্টিং কোম্পানি থেকে দূরে কোনোভাবে ট্রান্সফার হতে পারে, প্রোফাইলও বদলে যেতে পারে, আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, আপনার চেয়ার বা সিটও কিন্তু বদলে যেতে পারে। দ্বাদশ ভাবের শনি বা তাই নিয়ে ভয়ের তেমন কোনো কারণ নেই, কিন্তু আপনার 7.5 চলুক বা নাই চলুক, এই সময় আপনাকে এই শনি কিন্তু দৌড়ঝাঁপ করাবে, পরিশ্রম করাবে, মেহনত কিন্তু করাবে। পরিশ্রমের ফলও আপনি পাবেন, কিন্তু এটুকু খেয়াল রাখবেন, একাদশভাবে থাকাকালীন আপনি পরিশ্রম করে যে ফলটা শনি আপনাকে সহজেই দিয়েছে, দ্বাদশভাবে শনি থাকাকালীন কিন্তু পরিশ্রমের ফল আপনি একটু ডিলে করে বা বিলম্বে কিন্তু পাবেন, বা পরিশ্রমের ফল পেতে গেলে আপনাকে একটু বাড়তি কিন্তু পরিশ্রম করতে হবে। আমি শনির এই দ্বাদশভাবে শনির জন্য আপনাদের আমি একটি প্রতিকারের উপায় বলে দিই, এটি ছোট্ট বীজ মন্ত্র বলে দিই। তা হলো ওম প্রাম প্রিম প্রৌম সহ শনিশ্চরায় নমঃ। এই বীজ মন্ত্র 108 বার যদি জপ করতে পারেন, অবশ্যই শুভ ফল লাভ করবেন। আর 7.5 চললেও এই বীজ মন্ত্র জপ করতে পারেন। 7.5 যার ক্ষেত্রে চলবে না, অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রেও যেরকম এই বীজ মন্ত্র প্রযোজ্য, যাদের মেষ রাশি 7.5 শুরু হবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বীজ মন্ত্র জপ করতে পারেন। এছাড়াও কিন্তু প্যারালালি বা সাথে সাথে কিন্তু হনুমানজির পূজাও কিন্তু করতে পারেন। রাহু শনি যুতি 29 মার্চ থেকে 18 মে 2025 পর্যন্ত দ্বাদশভাবে থাকাকালীন ওই সময় দেবী পূজা, বিশেষ করে মা দুর্গা পূজা, মা কালী পূজা, শক্তি পূজা যদি করেন ভালো ফল পাবেন। প্লাস জানিয়ে দিই, ছোট্ট টিপস বলে দিই, যারা সাফাই কর্মী রয়েছেন তাদের সাথে যদি ভালো ব্যবহার করেন, তাদেরকে যদি কিছু দক্ষিণা যদি দেন, তাহলেও কিন্তু মঙ্গল হবে। মীন রাশিতে শনি এবং রাহু যুতি ওই 50-51 দিন থাকাকালীন বিষ্ণু সহস্রনাম পাঠ, শ্রবণ, ভজন করলেও কিন্তু মঙ্গল হবে। আর এছাড়াও যাদের দীক্ষা হয়ে গিয়েছে, যারা গুরুর সঙ্গে যুক্ত, তারা গুরু থেকে প্রদত্ত মন্ত্র বা বীজ মন্ত্র যদি জপ করেন, তাহলেও এই সময় ভালো ফল পাবেন। চলে আসি পরের ভারী প্ল্যানেট বা মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট রাহুর কথায়। বছরের শুরুতে রাহু থাকছে আপনাদের ক্ষেত্রে মীন রাশিতে, মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকার কথা আমি বলছি। 18 মে বা 18 মে রাহু রাশি পরিবর্তন করলেও 29 মার্চ থেকে
18 মে এই সময় কিন্তু দ্বাদশভাবে শনি রাহু যুতি হবে। 29 মার্চ অবধি আপনারা কিছুটা হলেও শান্তিতে থাকতে পারবেন। তার কারণ হচ্ছে রাহু তখন একাই কিন্তু দ্বাদশভাবে ফল দিতে থাকবে। যদিও এই সময়টুকুতে আপনাদের কিছু সতর্কতা বাঞ্ছনীয় আমি বলে দিই। তার মধ্যে হচ্ছে অপোজিট সেক্সের প্রতি হঠাৎ করে তীব্র আকর্ষণ, মনের বা শরীরের চঞ্চলতা, অস্থিরতা, কোনো কোনো ক্ষেত্রে কুসঙ্গ, এগুলো কিন্তু রাহু এই সময় দিতে পারে, সম্ভাবনা কিন্তু থাকবে। আর এছাড়াও কিন্তু কিছুটা ক্ষেত্রে ঘুমানোর সমস্যা, শারীরিক সমস্যা এবং বিপুল পরিমাণে কিন্তু খরচা দ্বাদশভাবে রাহু থাকাকালীন কিন্তু দেবে। এই এই যা আপনাদের বললাম, এই নেচার কিন্তু 29 মার্চ 2025 অবধি কিন্তু বজায় থাকবে। 29 মার্চ থেকে 18ই মে এই সময় রাহুর সাথে শনি এসে যুতি করবে দ্বাদশভাবে। এই সময় আপনারা খেয়াল রাখবেন কোনো প্রকারের ইম্পর্টেন্ট ডকুমেন্ট হঠকারীভাবে সাইন না করা, ফ্রড কেসে জড়িয়ে না পড়া, হঠকারী কাজ বা আবেগপ্রবণ কাজ না করা, চরিত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা এবং ঝগড়া ঝাঁটি ঝঞ্ঝাট ঝামেলায় জড়িয়ে না পড়া, এই প্রচেষ্টাগুলো কিন্তু অবশ্য করবেন। 18ই মে 2025-এর পর রাহু প্রবেশ করবে কুম্ভ রাশিতে, যা কিন্তু মেষ রাশি ও মেষ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য একাদশ ভাব। এই সময় কিন্তু রাহু একাদশ ভাবে প্রবেশ করে এই রাহু কিন্তু অবশ্যই শুভ ফল দেবে। এই রাহু যুক্তি, পরাক্রম এবং শক্তি প্রদান করবে। এই একাদশ ভাবে রাহু আপনাকে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা দেবে। ফলে সঠিক অপরচুনিটি কাজে লাগিয়ে আপনি কিন্তু লাভ ওঠাতে পারবেন। কারোর ক্ষেত্রে নতুন চাকরি, নতুন জব প্রমোশন, ইন্টারভিউতে সফলতা, নতুন ব্যবসা শুরু, নতুন প্রফেশনাল আইডিয়া সব কিন্তু রাহু দেবে একাদশভাবে থাকাকালীন। ইনভেস্টমেন্টের নতুন অপরচুনিটি, সুপিরিয়ার বা এল্ডার মানুষদের দ্বারা সাহায্য বা উপকার, আপনাদের ক্ষেত্রে কারু ক্ষেত্রে নতুন প্রপার্টি ক্রয়, তাও কিন্তু সম্ভব। একাদশভাবে রাহু পরবর্তী 1.5 বছর ধরে কিন্তু মেষ রাশি লগ্নের জাতক জাতিকাকে কিন্তু শুভ ফল দান করে যাবে। চলে আসি পরের মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট, যা হলো কেতু। কেতু 18 মে 2025 অবধি ষষ্ঠভাবে কিন্তু থাকবে এবং রোগ, ঋণ এবং শত্রুর সাথে লড়াই করার শক্তি দেবে। হেলথ বিষয়ে যদি সতর্ক থাকেন এবং যদি স্পিরিচুয়াল টেন্ডেন্সি যদি থাকে, তাহলে ষষ্ঠভাবের কেতু আপাতত বা মোটামুটিভাবে কিন্তু লাভজনকই বলা যেতে পারে। 18 মে বা 18ই মে 2025 নাগাদ কেতু প্রবেশ করে যাবে পঞ্চমভাবে, যা কিন্তু মিক্সড ফল কিন্তু দিতে থাকবে। আপনাদের বলে দিই, মেটেরিয়াল ওয়ার্ল্ডের জন্য পঞ্চমভাবে কেতু কিন্তু খুব একটা শুভ নয়, কিন্তু স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা বা মন্ত্র সাধনার জন্য কিন্তু এই কেতু যথেষ্ট শুভ। বিদ্যার্থীদের জন্য পঞ্চমভাবে কেতু স্টাডি থেকে কিন্তু মন ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে, ফলে স্টাডিতে কিন্তু বেশি করে ফোকাস থাকতে হবে। যারা প্রেমজ সম্পর্কে জড়িত তারা সতর্ক থাকবেন, কারণ আপনাদের লুজ টকের জন্য কিন্তু প্রেম নষ্ট হতে পারে। কারণ বলা হয় যে কেতু যেভাবে বসে সেই স্থান বিষয়ক ভাবের ব্যাপারে কিন্তু বিরক্তি তৈরি করে। তাই লাভ অ্যাফেয়ার্সে যারা জড়িত আছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। বাচ্চারা, আপনাদের ক্ষেত্রে যাদের ছোট বাচ্চা বা সন্তান আছে, দেখা যেতে পারে সন্তানের সাথেও কিন্তু ছোটখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বা দূরত্ব কিন্তু তৈরি হতে পারে। তাই এই বিষয়েও সতর্ক থাকুন। কোনো প্রকারের ডেঞ্জারাস হবি থেকে দূরে থাকার চেষ্টা করুন এই সময়। স্পেকুলেশন, গ্যাম্বলিং, ফাটকা, জুয়া থেকে দূরে থাকতে পারলে ভালো। দেখুন, একটা অদ্ভুত ব্যাপার, রাহু একাদশভাবে থাকছে, কেতু সেই সময় পঞ্চমভাবে থাকবে। রাহু কিন্তু একাদশভাবে বসে আপনাকে চেষ্টা করবে রিস্ক নেওয়ার জন্য প্রভোগ করার, যে আপনি রিস্ক নিন, আপনি জুয়া ফাটকা যান, আপনি গ্যাম্বলিং খেলুন। কিন্তু কেতু পঞ্চমভাবে বসে আপনাকে কিন্তু রিস্ক নিতে কিন্তু সাবধান করতে চেষ্টা করবে, কারণ ভুল রিস্ক যদি নেন তার পানিশমেন্টও কিন্তু কেতু দিতে পারে। পঞ্চমে কেতু আপনাদের ক্ষেত্রে কোনো পুরানো প্রেমজ সম্পর্ক আবার নতুন করে কিন্তু জীবনে ফিরিয়ে দিতে পারে। হেলথ নিয়ে কোনো প্রকারের চ্যালেঞ্জ আসতে পারে। দ্বাদশভাবে শনি এবং পঞ্চমে কেতু থাকাকালীন যাদের পুরাতন হৃদরোগের হিস্ট্রি আছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। পঞ্চমে কেতু কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম নিয়েও সমস্যা আনবে, কারণ শনি দ্বাদশভাবে থেকে দ্বিতীয়ভাবে এবং ষষ্ঠভাবে যেহেতু দৃষ্টি দেবে, ফলে খাদ্যাভ্যাস যদি ভুলভাল হয়ে যায় তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা কিন্তু ভুগতে হবে। প্রতিকার বলে দিই আমি, স্ট্রিট ডগস বা পথের কুকুর যারা আছে তাদেরকে যদি সারা বছর খাবার দিতে পারেন তো ভীষণই ভালো।
এছাড়াও অসহায় নিরাশ্রয় মানুষকে যদি খাদ্য, বস্ত্র এবং এখন যেহেতু শীত চলছে, যদি আপনি এরকম নিরাশ্রয় মানুষকে যদি আপনারা কম্বল বা শীত বস্ত্র যদি প্রদান করতে পারেন, তাহলে বিপুল পরিমাণে যেমন মানসিক শান্তি পাবেন, তেমন কিন্তু সেই সমস্ত অসহায় মানুষদের থেকে কিন্তু আপনারা আশীর্বাদও পাবেন। আর কেতুর প্রতিকার হিসেবে বলে দিতে পারি, যদি গণেশ পূজা করেন, গণপতি যদি পূজা করেন, তাহলে কিন্তু শুভ ফল অবশ্যই পাবেন। চলে আসি মেষ লগ্ন রাশির ক্ষেত্রে। লগ্নের লর্ড যে মঙ্গল, তার বিষয়ে কিছু আলোচনা করে নিই। মঙ্গল বছরের শুরুতে কর্কট রাশিতে নিচস্থ অ্যাজ ওয়েল অ্যাজ বক্রী অবস্থায় থাকবে শনির নক্ষত্রে। এবং আশ্চর্যের ঘটনা যে এই বছরের শুরু থেকে মঙ্গল কিন্তু আগামী লম্বা সময় পর্যন্ত, দীর্ঘ সময় ধরে কর্কট এবং মিথুন রাশির মধ্যে কিন্তু যাতায়াত করতে থাকবে। বলে দিই, মঙ্গল কর্কট রাশি থেকে 21শে জানুয়ারি প্রবেশ করে যাবে মিথুন রাশিতে, এবং এই মিথুন রাশিতে 21শে জানুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত কিন্তু মঙ্গল অবস্থান করবে। 24শে ফেব্রুয়ারি মঙ্গল মিথুনেই কিন্তু মার্গী হবে, এবং তারপরে আবার কিন্তু 2রা এপ্রিল ফিরে আসবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে অবস্থান করবে 6ই জুন পর্যন্ত। 6ই জুনের পরে মঙ্গল কিন্তু প্রবেশ করবে সিংহ রাশিতে। তো এই যে আপনার এই লম্বা সময় কর্কট এবং মিথুন রাশির মধ্যে মঙ্গলের যাতায়াত, এইটা কিন্তু স্থিতি খুব একটা ভালো নয়। এর ফলে আপনি চেষ্টা করবেন, কারণ এর মধ্যে কিন্তু মানসিক উত্তেজনা বা পারিবারিক অশান্তি কিন্তু এই মঙ্গল কিন্তু দিতে পারে, যেহেতু সূক্ষ্মভাবে মঙ্গল কিন্তু দীর্ঘ সময় ধরে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো সুতরাং এই সময় পারিবারিক এবং গৃহশান্তি বজায় রাখার চেষ্টা করুন। 6 জুন বা 6ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত মঙ্গল থাকবে সিংহে, ওখানে কেতুর সাথে যুতি হবে মঙ্গলের। 28শে জুলাই, একটু ভুল বললাম, 25শে জুলাই সিংহে থাকাকালীন মঙ্গল এবং কেতু কিন্তু এক্স্যাক্ট কিন্তু এক নক্ষত্র এবং এক রাশিতে কিন্তু কনজাংশন কিন্তু করবে, এবং এই সময় সপ্তম ভাবস্থ মঙ্গলের থেকে সপ্তম ভাবস্থ রাহুর সাথে কিন্তু পুরোপুরি দৃষ্টিতে মঙ্গল কিন্তু পীড়িত হবে। তো এই সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ মঙ্গল কেতু যে সময় পঞ্চম ভাবে থাকবে, সেই সময় কিন্তু ওই ভাবের চ্যালেঞ্জগুলোকে বার করতে থাকবে। যেরকমভাবে আমি বলি যে প্রেগনেন্ট যারা মহিলা থাকবে তাদের ওই সময় যথেষ্ট সতর্কতা নিতে হবে, বিদ্যার্থীদের সাবধান হতে হবে, এবং যারা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রেও সতর্কতা অবশ্য বাঞ্ছনীয়। বাঞ্ছনীয় বলতে গোটা জুন এবং জুলাই মাসে আমি কিন্তু সতর্কতা বাঞ্ছনীয় ফর মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকা। বলে দিই আপনাদের, 15ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর অবধি মঙ্গল অবস্থান করবে সপ্তম ভাবে তুলায়। এটিও শুভ নয়, সপ্তম ভাবে মঙ্গলের অবস্থান খুব একটা শুভ বলা হয় না। যারা বিজনেসম্যান তাদের জন্য সতর্কতা বাঞ্ছনীয়। বিজনেস পার্টনার এবং স্পাউস এদের সাথে সম্পর্কগুলোতে যথেষ্ট নজর দিতে হবে, এবং যাদের লাইফ পার্টনারের সাথে সম্পর্ক ভালো চলছে না, তারা যদি এই সময় সতর্ক না থাকেন তাহলে ইভেন ডিভোর্স পর্যন্ত কিন্তু হতে পারে। আর যে সমস্ত ক্ষেত্রে আপনার বা আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো, সেই ক্ষেত্রে কিন্তু জীবনসঙ্গীর শারীরিক অসুস্থতা এই সময় কিন্তু নির্দেশ করছে চার্ট ওয়াইজ। 5th অফ ডিসেম্বর মানে 5ই ডিসেম্বর 2025 থেকে বছরের শেষ অবধি মঙ্গল রবির সাথে কম্বাস্ট ভাবে অবস্থান করবে। এই সময় মঙ্গল কম্বাস্ট থাকলে তার গতি খুব দ্রুত হয়, কিন্তু মঙ্গলের শক্তি কিন্তু একদম কমে যাবে, কারণ মঙ্গল সেই সময় রবির তাপে কিন্তু একদম দগ্ধ হয়ে যায়। তো যাই হোক, এই সময় যা সমস্যা দিতে পারে তার মধ্যে হলো শারীরিক অলসতা, কাজকর্মে ঢিলেমি, কাজে মন না লাগা, এফোর্টসে কমতি, মোটিভেশনে ঘাটতি। তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আপনাদের বলে দিই যে এখানে আমি চন্দ্র, রবি, বুধ, শুক্র মতো ফাস্ট মুভিং প্ল্যানেটগুলোকে কিন্তু নিয়ে বাদ দিয়ে বিচার করেছি, কারণ আপনাদের আমি শুরুতেই বলেছি যে ফাস্ট মুভিং প্ল্যানেটগুলোর ফাংশন হচ্ছে খুবই লিমিটেড সময়ের জন্য, এবং তার জন্য এগুলো নেগলিজেবল বা এগুলোকে বিচার করার ক্ষেত্রে খুব গুরুত্ব বেশি দেওয়া হয় না। তো যাই হোক, ওভারঅল মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকার জন্য 2025 সাল যথেষ্ট লাভজনক আমার হিসেবে কিন্তু আমি যা পেলাম। শুধুমাত্র আপনাদের আরেকবার জানিয়ে দিই, 29শে মার্চ 2025 থেকে 18ই মে অবধি কিন্তু সময়টি যথেষ্ট সতর্ক থাকুন। যাদের 7.5 শুরু হচ্ছে তারা হনুমানজির পূজা করুন, এবং ছোট ছোট প্রতিকার এবং টিপস যা যা দিয়েছি তা প্রয়োগ করুন, অবশ্য করে কিন্তু উপকার পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকার জন্য আমি 2025 কেমন যাবে তা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ভিডিওটি
ভালো লেগে থাকলে অবশ্যই করে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া লাইক, কমেন্ট এবং শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। আপনাদের আমি আগামী পর্বে আমি অন্যান্য রাশিগুলো নিয়ে, অন্যান্য রাশি লগ্ন নিয়ে কিন্তু আলোচনা আমি ফিরে আসছি। ততক্ষণের জন্য বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সতর্ক থাকবেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।